আমাদের গত দিনে ৬২ নম্বর স্লাইড পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, তাই না? জি স্যার। ৬২ নম্বর। আজকে আমরা ৬২ নম্বর যে ইয়ে আছে আমাদের স্লাইড, সেখান থেকে আলোচনা করে শেষ করে আবার আমরা সফটওয়্যারের উপরে চলে যাব। সফটওয়্যারটা আমাদের ৩য় অধ্যায় প্রথম অংশ। এই যে ৬২ নম্বর আমাদের আলোচনার ছিল। আমরা নেটওয়ার্ক টোপোলজি নিয়ে আলোচনা করার প্রস্তুতিতে ছিলাম। আচ্ছা, আমরা দেখি, আমি একটু ভিডিও দিই, নাহলে তোমরা আবার ডাইরেক্ট করতে পারো না। আচ্ছা, নেটওয়ার্ক টোপোলজি আমরা বলেছিলাম যে একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস যেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে সংযুক্ত থাকে, এই পারস্পরিক সম্পর্কযুক্ত যে নেটওয়ার্ক, তাকেই বলা হয় নেটওয়ার্ক টোপোলজি। কেমন? এই টোপোলজিটা খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা কিন্তু এটা যেটা এইচএসসি আইসিটি, সেখানেও কিন্তু একই বিষয় নিয়ে আলোচনা বা অধ্যায় ছিল কিন্তু নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক টোপোলজি মোটামুটি আমরা এই ৬ প্রকার টোপোলজি জানি। একটা হলো বাস টোপোলজি। হ্যাঁ, বাস, এটা হলো বাস টোপোলজি। তারপর হলো রিং টোপোলজি, এটা রিং মানে আংটির মতো এটা। তারপর স্টার টোপোলজি, তারকার মতো। মেশ তারপর হলো ট্রি টোপোলজি, গাছের মতো, তাই না? এই যে উল্টা দিক থেকে ধরলে একটা গাছের মতো, এদিক থেকে এদিকে। তারপর হলো হাইব্রিড টোপোলজি। হাইব্রিডটা আসলে এই সবগুলোর সমন্বয়। হ্যাঁ, এই যে স্টার, বাস, রিং, এটাকে মাঝখানে রিং, এটা, তাই না? এটা হলো রিং। এই দেখো, এটা হলো বাস। এই যে এইটা আর এটা এখান থেকে কিন্তু বাস, আবার এখান থেকে কিন্তু ট্রি, তাই না? এটা হাইব্রিড টোপোলজি। আসলে হাইব্রিড টোপোলজি আলাদা কোনো টোপোলজি নয়, এই 4টা টোপোলজির একটা কম্বিনেশন। আর হলো মেশ টোপোলজি। আমরা দেখি একটা করে। বাস টোপোলজি যে টোপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে, তাকে বাস টোপোলজি বলে। কম্পিউটারকে আমরা যখন নেটওয়ার্কের মধ্যে থাকবে, তখন আমরা সেটাকে ওয়ার্ক স্টেশন বলবো এক একটা। হ্যাঁ, এক একটা ওয়ার্ক স্টেশন। তাহলে এখানে একটি মূল তারের সাথে, তাহলে এটা হলো আমাদের মূল যে ওয়্যার, এখান থেকে সংযুক্ত হয়েছে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এই হ্যাঁ, ডিভাইসগুলো একটা তারের মাধ্যমে সংযুক্ত হবে। এরপর হলো এর সুবিধা। বাস টোপোলজি ছোট আকারের নেটওয়ার্কে ব্যবহারে খুব উপযোগী। এটা খুব কম কেবলের প্রয়োজন হয়, ফলে অনেক সস্তা। এটাতে প্রয়োজনে রিপিটার ব্যবহার করে নেটওয়ার্ক ব্যাকবোন আরো এক্সটেনশন করা যায়। তারপর কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম নষ্ট হয়ে যায় না। এটাও কিন্তু একটা খুব উল্লেখযোগ্য একটি অংশ, যে কোনো একটি কম্পিউটার নষ্ট হয় তাহলে সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না। এটা বাস টোপোলজির একটা বিশেষ সুবিধা। কোনো কম্পিউটার বা যন্ত্রপাতি যোগ করলে বা সরিয়ে নিলে পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হবে না। ওই একই কথা, একটা নষ্ট হয়ে যাওয়া যায়, একটা সরিয়ে নেওয়াও তাই। তোমরা এটা স্ন্যাপশট নিয়ে নাও। বাস টোপোলজির কিছু অসুবিধা রয়েছে, কিছু ডিমেরিটস রয়েছে। যেমন নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডাটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। অর্থাৎ এটা একটা ছোট পরিসরের নেটওয়ার্ক, তো এই জন্য কম্পিউটারের সংখ্যা যদি বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্কের স্পিডটা কমে যায় এবং ডাটা ট্রান্সমিশনে এখানে ব্যারিয়ার চলে আসে। এখানে ডাটা ট্রান্সমিশনের গতিটাও ফলে কম হয়। আর নেটওয়ার্কের সৃষ্ট সমস্যা
নির্ণয় বেশ জটিল একটি বিষয়। অর্থাৎ নেটওয়ার্কে যদি কোনো সময় ডেটা ট্রান্সমিশন ব্যাহত হয়, তাহলে কোন জায়গাটায় সমস্যা হয়েছে, অর্থাৎ এই ট্রাবলটা, হ্যাঁ, ট্রাবল শুট আপ করা এবং ডিটেক্ট করা এটা কিন্তু বেশ কঠিন। মূল কেবলের একটি মাত্র স্থানে সৃষ্ট ত্রুটি পুরো নেটওয়ার্ককে অচল করে দিতে পারে। যেহেতু নেটওয়ার্কটা তারের মাধ্যমে আসছে না, এই তারের যদি কোনো একটা জায়গায় ত্রুটি দেখা দেয়, তাহলে পুরো নেটওয়ার্কটাই কিন্তু এখানে অকেজ হয়ে পড়ে। কিন্তু আমরা সুবিধায় বলেছি যে কোনো একটি কম্পিউটার যদি এখান থেকে সরিয়ে নেওয়া হয় বা কোনো একটি ডিভাইস যদি নষ্ট হয়, তাহলে অন্য কম্পিউটার বা অন্য ডিভাইসে নেটওয়ার্ক অব্যাহত থাকে, ডাটা ট্রান্সমিশন অব্যাহত থাকে। মূল কেবলের একটি মাত্র স্থানের ত্রুটি পুরো নেটওয়ার্ক অচল করে দিতে পারে, এটা আমাদের সর্বশেষ অসুবিধা ছিল। এরপর আসি আমরা নেটওয়ার্ক টোপোলজির আরেকটি প্রকার, সেটা রিং টোপোলজি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, এভাবে একটা রিং এর সৃষ্টি বা বলয় তৈরি করে একটা। তাহলে এটার সাথে এটার সাথে, কিন্তু দেখো এটার সাথে কিন্তু এটার কানেকশন নাই, আবার এটার সাথে এটার নাই, এটার সাথে এটার নাই, এটার সাথে এটার নাই, এটার সাথে এটার নাই। কিভাবে এর সাথে কিন্তু আছে, কিভাবে এর সাথে এর, তারপরে তারপর 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 এইভাবে, অর্থাৎ এখানে সাবসিকুয়েন্টলি একটা নেটওয়ার্ক ব্যাকবোন তৈরি হয়েছে। কেমন শ্রেণী সংযোগের মতো স্যার। শ্রেণী সংযোগের মতো। ইয়েস। আচ্ছা, এটা দেখলাম। এই রিং টোপোলজির কিছু সুবিধা রয়েছে। কেন্দ্রীয় কোনো কম্পিউটার বা সার্ভারের প্রয়োজন হয় না, এখানে কোনো সেন্ট্রাল সার্ভারের প্রয়োজন হয় না। নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের গুরুত্ব এখানে সমান। কেমন নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান, কারণ আমরা একটু আগেই দেখলাম, যেটা এখানে আসি, এখানে দেখো প্রত্যেকটা কম্পিউটার একটা যদি এখানে মাইনাস হয়ে যায়, তাহলে কোনো জায়গায় কিন্তু আর নেটওয়ার্ক যাবে না, ডেটা ট্রান্সমিশন কিন্তু এখানে থেমে যাবে। আর নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। কম্পিউটার বেড়ে গেলেও এর নেটওয়ার্ক ব্যাকবোন এমনভাবে তৈরি থাকে যে এখানে তার কোনো প্রভাব পড়ে না। এটা গেল রিং টোপোলজির সুবিধা। এবার আমরা রিং টোপোলজির কিছু অসুবিধায় আসি। রিং টোপোলজি ব্যবহারের ক্ষেত্রে আমরা এখানে আগেই বলেছি যে একটি কম্পিউটার যদি এখানে ফেলিওর হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে যায়। একটি কম্পিউটার যদি আউট অফ অর্ডার হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কটা কিন্তু অচল হয়ে পড়ে। আজকে আমি তোমাদের আগে বলেছি যে আমি কিন্তু আজকে প্রিপারেশনটা ভালো নিতে পারিনি, তার কারণ হলো গতকাল আমার ল্যাপটপ একটু আউট অফ অর্ডার হয়ে গেছিল, ওপেন হচ্ছিল না, মানে কি একটা সমস্যা আমি পরে নিজেই ঠিক করতে পারলাম। মানে চালু করলে স্ক্রিনটা কালো হয়ে থাকছিল, কিন্তু মাউস পয়েন্টার ওর উপরে থাকছিল, মাউস পয়েন্টার মুভমেন্ট ছিল, কিন্তু কোনো রেসপন্স ছিল না, অর্থাৎ কোনো আমার যে ডেস্কটপের যে হোম পেজ সেটা কিন্তু আসছিল না। তারপর আমি আমার বহু যারা কম্পিউটার বিষয়ে যারা এখানে আছে মেকানিক্স, ওদের সাথে কথা বললাম, কিন্তু ওরা কেউ বুঝতে পারছে না, বলছে যে নিয়ে আসতে হবে স্যার। আমি বললাম আমার তো এখন যাওয়ার মতো সময় বা সুযোগ নাই। অবশেষে আমি দেখলাম যে এখানে হোম পেজের ডান পাশে কিছু আইকন কাজ করছে, সেখানে মানে কোনো আইকনই শো করছে না, কিন্তু ঝাপসা ভাবে দেখছি যে ওখানে সেটিং, অর্থাৎ কম্পিউটার অফ করার যে মানে শাটডাউন করার অপশনটা আছে, রিস্টার্ট করার অপশনটা, তো রিস্টার্ট করে দিলাম। দেওয়ার পরে দেখছি যে আল্লাহ মার্জি ওটা ঠিক হয়ে গেল। মানে কোন একটা ফাইল রিড আউট করতে পারছিল না, পরে ফাইলটা রিড আউট করার মাধ্যমে অটোমেটিক্যালি এটা আবার চালু হয়ে গেছে। তো এই রিং টোপোলজিতে যদি কোনো একটা কম্পিউটার যদি এই ধরনের সমস্যায় থাকে, আর সে যদি টোপোলজির একটা পার্ট থাকে, তাহলে পুরো নেটওয়ার্কটা কিন্তু ভেঙে পড়বে। রিং টোপোলজির নেটওয়ার্কের সমস্যা নিরূপণ বেশ জটিল। এটাও কিন্তু ওই বাস টোপোলজির মতোই, নেটওয়ার্কে কোনো কম্পিউটার যোগ করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত করে। আর স্টার টোপোলজি, তার একটু পিছনে নেটওয়ার্ক দেখান। অসুবিধাটা দেখো নি তোমরা না, এই যে তিনটা অসুবিধা ফরওয়ার্ড করব। হ্যাঁ স্যার, নিয়ে নিছি। আচ্ছা, শুধু নিলে হবে না, এগুলো কিন্তু পড়তে হবে, বুঝছো। আমি তো দেখছি আমার পেজে এগুলো খুব সুন্দরভাবে তোমরা আবার শেয়ার করছো, এটা ভালো। তোমাদের যে একটা হ্যাঁ স্যার, পড়ি তো। পিয়ার
শেয়ারিং, যেটা পিয়ার শেয়ারিং বলে এটাকে, বা পিয়ার ইন্টারাকশন, এটা ভালো। কিন্তু মাঝে মাঝে আবার দেখছি যে কেউ কেউ একটু বিরূপ মন্তব্য করছো তোমরা তোমাদের মধ্যে, এগুলো করা যাবে না কিন্তু। হ্যাঁ, একজনের যদি জানার থাকে, সে যতটা ইচ্ছা সে ততটা কাউকে নক করতে পারে। এখানে যে বেশি বোঝে বা ভালো ধারণা আছে তাকে কোনো ধরনের আহ, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি যে তাকে আহ, মানে কমেন্টস না করাই ভালো, তার ব্যাপারে কোনো নেতিবাচক কটু কথা comment বা না। অন্য কোনো হ্যাঁ, বিষয়। হ্যাঁ, এটা না বলাই ভালো। আচ্ছা, স্টার টোপোলজি আমরা এটা, সরি, এটা একটু দেখে নিই। যে টোপোলজিটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে স্টার টোপোলজি বলে। দেখো এখানে কিন্তু একটা কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার আছে যেটা সার্ভারের কাজ করছে কিন্তু। হ্যাঁ, তাহলে একটু খেয়াল জি করো স্যার। তোমরা, এখানে মূল, এখানে যেটা কেন্দ্রবিন্দু কিন্তু এইটা। হ্যাঁ, এই যে এইটা। আর এই কেন্দ্রবিন্দু হওয়ার কারণে এ কিন্তু সবার কাছে কিন্তু ডাটা সে ট্রান্সমিট করছে, তাই না? সব কম্পিউটারে ডাটা ট্রান্সমিট করছে। এখন সাপোজ এই জায়গাটা ধরো এই কম্পিউটারটা অচল হয়ে গেল, তাতে কি অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন বন্ধ হয়ে যাবে? না স্যার। না স্যার, কেন? চলবে। কেন? স্যার যেহেতু শুধু একটার সাথে একটাই সম্পর্ক আছে স্যার, এই তো, কেন্দ্রের যেমন সাথে প্রত্যেকটা কম্পিউটার যেমন তার আমি জন্য স্যার। যেমন আমি কিন্তু জুমে হোস্ট করছি, তাই না? জুম আমাদের এই ক্লাসে। জি স্যার। এখন জি আমার, স্যার। আমি যদি এখানে অফ হয়ে যায় বা বিদ্যুৎ চলে যায় বা আমার নেটওয়ার্ক ফেল হয়ে যায়, তাহলে কিন্তু পুরো ক্লাসটাই কিন্তু তোমরা অ্যাক্টিভ থেকে লাভ হবে না, তোমরা কিন্তু অফ হয়ে যাবা। কিন্তু তোমাদের যারা সহপাঠী, অনেকে জি স্যার। আসছে যাচ্ছে, অনেকেই কিছুক্ষণ থাকছে, আবার ঘুরে আসছে, আবার চলে যাচ্ছে, আবার করছে, তাতে কিন্তু তোমাদের অন্যদের কিন্তু সমস্যা হচ্ছে না, তাই না? বিষয়টা জি কিন্তু স্যার, তাই, হোস্ট ঠিক কম্পিউটার ওই ধরনের। হ্যাঁ, হোস্ট জি স্যার। কম্পিউটারটা হোস্টিং করছে যে, ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, এইটা যদি প্রবলেম হয় তাহলে বাকি এই যে 6টা কম্পিউটার এখানে আছে এরা যদি ঠিক থাকে তাতে কিন্তু কোনো লাভ হবে না, তাই না? যদি জি হোস্ট স্যার। কম্পিউটারটা এখানে ফেইলিওর হয়ে যায় তাহলে ডাটা ট্রান্সমিশন বা নেটওয়ার্কের ব্যাকবোনটা সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে। এখন দেখি এর কিছু সুবিধা দেখি আমরা। নেটওয়ার্কে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে স্টারে নতুন কম্পিউটার যোগ করা সম্ভব। আমরা আগে দেখেছি ওখানে যদি কম্পিউটার 6টা জায়গায় যদি 8টা 10টা 20টা দেওয়া হয় তাতে সমস্যা নাই। কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনার জন্য নেটওয়ার্কের সমস্যা নিরূপণ সহজ। ইন্টেলিজেন্ট হাব ব্যবহার করলে তার সাথে নেটওয়ার্কের কর্মকাণ্ড তথা ওয়ার্কলোড মনিটরিং করা যায়। এখানে ল হবে কিন্তু, র, নেটওয়ার্কের কর্মকাণ্ড। হ্যাঁ, তোমরা এবার একটা স্ন্যাপশট নিও, তাহলে এটা ভালো হবে। এই সংগঠনে কোনো একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে বাকি নেটওয়ার্কে তার প্রভাব পড়ে না। খুব সহজেই থেকে সমস্যায় আক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নেওয়া যায়। একই নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কেবল ব্যবহার করা যায়। আচ্ছা, এখন আমি একটু অন্য সিস্টেমে তোমাদের আলোচনা একটু করব। দেখি আমাদের এখানে পার্টিসিপেন্ট যারা আছে তাদের আমি একটু অ্যাক্টিভ করি। এই আচ্ছা, বৃষ্টিশীল কি সাউন্ড দিতে পারছে না নাকি? বৃষ্টিশীল তোমরা কি মনিটরে দেখতে পাচ্ছ? এটা তোমরা জি মনিটরে স্যার। দেখতে পাচ্ছ এটা? জি স্যার। এই যে পার্টিসিপেন্ট সংখ্যা দেখতে পাচ্ছ? হ্যাঁ জি হ্যাঁ স্যার, স্যার, 16 জন। 16 জন। আচ্ছা আচ্ছা, গুড। না না, আমি বলছি মানে মনিটরে একটা আলাদা একটা বক্স আসছে, এটা দেখতে পাচ্ছ? না স্যার, আলাদা বক্স। আচ্ছা, দেখতে পাচ্ছ না? আলাদা এই বক্স আপনার নামের পাশে তো, আপনার আচ্ছা, নামের পাশে তো স্যার। হ্যাঁ ঠিক আছে। এখানে কিন্তু এই যে বৃষ্টিশীল দেখো, বৃষ্টিশীল এ কিন্তু সংযোগ মানে এবং বাতাস, এরা কিন্তু সাউন্ড সিস্টেমে চালু করতে পারে না। হ্যাঁ, চালু করতে পারেনি, তোমরা একটু খেয়াল করো তো। আচ্ছা, এখন আমি একটু অন্যভাবে আজকে আলোচনা করাই। কেন বাতাস তো, সাউন্ড ও তো চালু করছে স্যার। আচ্ছা, বাতাস করছে কিন্তু ইয়ে করেনি, তোমার বৃষ্টিশীল করেনি। আচ্ছা, এখন আমাদের এই পয়েন্টটা পড়ে মানে শামীম রেজা একটু পড়ে শোনাও তো তুমি। জি স্যার। হ্যাঁ, তুমি পড়ো একটু। টপোলজি, স্টার টপোলজি ব্যবহারের অসুবিধা। হ্যাঁ স্যার এইটুকুই তো আছে। হ্যাঁ, অসুবিধা আসেনি? আসছে। এবার আসছে। হ্যাঁ বলো। অবস্থানে থাকা হবে, কোনো প্রকার সমস্যা হলে তা পুরো নেটওয়ার্কের অকেজো করে দেয়। কেন্দ্রীয় অবস্থানে থাকা
কি এটা? কেন্দ্রীয় থাকা অবস্থানে হবে হাব, থাকা হাব। হবে। এটা মনে হয় হবে। হ্যাঁ, হবে না, হাব, HUB। স্যার এটা হাব। ঠিক আছে, জি স্যার। হাব। অর্থাৎ এই যে ধরো এখান থেকে এই যে এর কানেকশন হলো, এর হলো, এর হলো, এর হলো, এর হলো, তাহলে এটাকে বলা হবে একটা হাব। কেমন? জি এটাকে স্যার। বলা হয় হাব। যেমন তোমাদের ইউএসবি হাব আছে, কিন্তু ইউএসবি যদি একটা ল্যাপটপে দুইটা বা একটা থাকে, তখন একাধিক যদি ইউএসবি পোর্টে সংযোগ দেওয়া লাগে, তখন একটা হাবের মাধ্যমে ওই একটা থেকে হয়তো আরো 10টা ইউএসবি হাবে সংযুক্ত করা যায়, সেটাকে বলে ইউএসবি হাব। হাব বোঝো তো তোমরা? জি স্যার। এখন জি বুঝলে? স্যার। আচ্ছা, তারপরের পয়েন্ট পড়ো। তো করেনি স্যার। স্টার টপোলজিতে পরিমাণে বেশি কেবল ব্যবহৃত হয়, বিধায় এটি একটি ব্যয়বহুল পদ্ধতি। আচ্ছা, তা এটা হলো অসুবিধা চলে গেল। আচ্ছা, এরপর আমাদের আসছে নতুন একটি টপোলজি, ট্রি টপোলজি। ট্রি টপোলজির এই ডেফিনেশনটা একজন পড়ো, নতুন একজন পড়ো, নাম আমি বলবা, পড়বো স্যার। নাম বলে বলো। স্যার আমি মোমো বলছি, আমি পড়লাম। হ্যাঁ, পড়ো পড়ো, মোমো পড়ো। যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টপোলজি বলা হয়। এই টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে। ভেরি গুড। মানে ট্রি মানে তো গাছ, তাই না? তো এখানে দেখো গাছের এই যে শাখা, এই যে এটা হলো প্রশাখা, এটা হলো মূল যদি কাণ্ড হয়, এই শাখা, একটা শাখা, এখান থেকে শাখা, এখান থেকে শাখা, এটা আবার প্রশাখা, তাই না? তাহলে শাখা প্রশাখার মতো এটা থাকে বলে এটাকে বলে ট্রি টপোলজি। আচ্ছা, ট্রি টপোলজির এবার সুবিধা পড়ো। ট্রি টপোলজির ব্যবহারের সুবিধা: 1 অফিস ব্যবস্থাপনার কাজে এই নেটওয়ার্ক টপোলজি খুবই উপযোগী। নেক্সট। শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে ট্রি টপোলজির নেটওয়ার্ক সম্প্রচার করা সহজ, সম্প্রসারণ করা সহজ। এক্সটেন্ডেড করা যায় এটা, হ্যাঁ। যেমন আমরা যে জি স্যার। ডিশের লাইন নিই, তাই না? সেখানে কিন্তু রিপিটারের মাধ্যমে শাখা প্রশাখা বের হতে দেখা যাচ্ছে যে একটা 10 কিলোমিটার ধরে সেটা ব্যাপৃত হয়ে গেছে, তাই না? আর জি নেক্সট। স্যার। নতুন কোনো নোড সংযোগ বা বাদ দিলে নেটওয়ার্কের স্বাভাবিক কাজকর্মের কোনো অসুবিধা হয় না। ওই যে শাখা প্রশাখা যদি একটা বাদ দিয়ে দেওয়া হয় তাতে কোনো সমস্যা নাই। এবার অসুবিধাটা আর একজন পড়ো। স্যার আমি পড়ি। কে? স্যার আমি পূজা। পূজা ধর, বলো। জি স্যার। ট্রি টপোলজি ব্যবহারের অসুবিধা: এই টপোলজি কিছুটা জটিল ধরনের। তারপর রুট বা সার্ভার কম্পিউটারে ত্রুটি দেখা দিলে ট্রি নেটওয়ার্কটি অচল হয়ে যায়। এই যে এটা কিন্তু রুট, হ্যাঁ, এটা হলো জি স্যার। রুট। এখানে যদি আরো হোস্ট থাকে তাহলে তো আরো সমস্যা, কারণ যদি এখানে সমস্যা দেখা দেয় তাহলে সব জায়গায় সমস্যা। আর যদি এটা ঠিক থাকে কিন্তু এটা যদি অচল হয় তাহলে এইগুলো অচল হবে, কিন্তু এটা ঠিক থাকবে, তাই না? জি স্যার। তুমি আর একটা পয়েন্ট পড়ো, জি স্যার। হাইব্রিড টপোলজির ডেফিনেশনটা পড়ো। হাইব্রিড টপোলজি বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক টপোলজিকে বলা হয় হাইব্রিড টপোলজি। উদাহরণস্বরূপ ইন্টারনেটকে এ ধরনের টপোলজি হিসেবে অভিহিত করা যায়। গুড। মানে ইন্টারনেট কানেকশনটা কিন্তু আসলে এই সবগুলো টপোলজির সংমিশ্রণে হয়ে থাকে। কেমন? জি স্যার। আমরা হাইব্রিড টপোলজির এখন সুবিধা, এটা আর একজন পড়বে আমাদের পার্টিসিপেন্ট। এখন পড়ো, আমি একটু নাম বলে দিচ্ছি। মেহেদি হাসান আসো, মেহেদি হাসান, মেহেদি হাসান শুনতে পাচ্ছ? স্যার মেহেদি তো 2টা আছে স্যার। আচ্ছা, যে মেহেদির রোল নাম্বার 1479 সেই বলো। স্যার হ্যাঁ, বলো। স্যার কোনটা বলবো? যেটা দেখতে পাচ্ছ হাইব্রিড স্ক্রিনে। টপোলজি ব্যবহারের সুবিধা: হ্যাঁ, এই টপোলজিতে
জি স্যার, এটা দেখতে পাচ্ছি। বল- বলো। হাইব্রিড টপোলজি স্যার, স্ক্রিন আউট হয়ে গেছে স্যার। স্ক্রিন আউট হচ্ছে কেন? স্ক্রিন তো স্যার ওর আছে। নেটওয়ার্কের অনেক সমস্যা। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে তুমি অফ স্যার থাকো। বলিচ্ছে স্যার, হাইব্রিড টপোলজি ব্যবহার আচ্ছা আচ্ছা, শোনো, তোমার যে নেটওয়ার্ক সমস্যা স্যার আসলে আমাদের, বলিচ্ছে স্যার। আরে থামো, তোমার নেটওয়ার্ক সমস্যার জন্য আমাদের সবারই ক্লাসটা হ্যাম্পার হবে। হ্যাঁ, তুমি একটু দেখো কষ্ট করে, আর অন্য কেউ পড়ো। বিভাস বলো। স্যার আমি হাইব্রিড বলি, ট্রপোলজির আমি দেখতে ব্যবহারের পাচ্ছি। সুবিধা। হ্যাঁ বলো। 1 নম্বর, এই টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু প্রায় টোপোলজিতে আছে, তাই না? হ্যাঁ। জি তারপর স্যার। নেক্সট পয়েন্ট বলো। 2, কোনো সমস্যা দেখা দিলে তা সহজে নির্ণয় করা সম্ভব হয়। নেক্সট। 3, কোনো এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশ বিশেষ নষ্ট হয়। আচ্ছা, তাহলে এটা হলো এই হাইব্রিড টোপোলজির সুবিধা। এবার অসুবিধা। সোহান আছো? জি স্যার। সোহান অসুবিধাটা বলো। এখানে অসুবিধা মনে হয় খুব বেশি নাই, এর জন্য পরের পয়েন্টটা তোমাকে পড়তে হবে। এবার বলো। হাইব্রিড টপোলজি ব্যবহারের অসুবিধা। এই টপোলজিতে ব্যবহৃত হাবসমূহ সর্বদা সচল রাখতে হয়। এই তো, এই যে হাব, এটা একটা হাব কিন্তু। হ্যাঁ, এই যে এখানে জি, একটা স্যার। হাব। জি স্যার। তাহলে যেখানে যেখানে হাব থাকবে, সেই হাবগুলো যদি সচল না থাকে, তাহলে কিন্তু নেটওয়ার্ক ব্যাকবোন নষ্ট হয়ে যাবে। কারণ এখানে কিন্তু বাস, রিং, ট্রি সবগুলো টোপোলজি কিন্তু এখানে কাজ করে। ফলে হাবের মাধ্যমে এই কম্পিউটারগুলো একটা সাথে একটা নেটওয়ার্কের সংযোগ থাকে। আর হাব যদি সচল না থাকে, তাহলে তো আর কোনো নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিশন করতে পারবে না। আচ্ছা, মেশ টোপোলজি, এটা আর একজন পড়ো। মেশ টোপোলজিটা পড়ো তোমার। আচ্ছা, আমাদের ইয়ে আসেনি আজকে, আখি আসেনি, নাজিফা। আসছে তো। আচ্ছা, ইয়ে আসো, আমাদের এই মুশফিকা আফরিন আসো? মুশফিকা আফরিন শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? আচ্ছা, তারপর বাতাস শুনতে পাচ্ছ? বাতাস, হ্যালো? স্যার আমি বলি। হ্যাঁ বলো। মেশ টোপোলজি বলো। নেটওয়ার্ক টপোলজি, ছয় মেশ টপোলজি। হুম, যে কোনো নেটওয়ার্কে ডিভাইস বা টিপি সমূহের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে, তাহলে তাকে বলা হয় মেশ টপোলজি। অধিকাংশ মেশ টপোলজি নেটওয়ার্ক সত্যিকারের মেশ নেটওয়ার্ক নয়, এরা আসলে হাইব্রিড মেশ নেটওয়ার্ক। এই তো, আসলে মেশ টোপোলজি বলে কিন্তু কোনো টোপোলজি নাই। হ্যাঁ, এরা আসলে হাইব্রিড টোপোলজি, কিন্তু এর জি বিশেষ স্ট্রাকচারের জন্য এটাকে মেশ টোপোলজি বলা হয়। আচ্ছা, নেক্সট এর সুবিধা আছে। সুবিধাটা অন্য একজন পড়ো, সবার একটু পার্টিসিপেশন হোক। আমাদের আর কে আছে? আখিমনি আছে, আখিমনি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ পড়ো, সময় নষ্ট করো না, দ্রুত মেশ বলো। টপোলজি ব্যবহারের সুবিধা। হুম, 1, সহজে নেটওয়ার্কে খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় না। গুড। কেন হয় না একটু চিন্তা করে দেখো তো। এই দেখো নেটওয়ার্ক। স্যার যত কেবল দিয়ে সংযোগ আছে, হ্যাঁ একটা না কেবল নষ্ট হয়ে গেলে তো আরেকটার সাথে পাবেই। না, এখানে একটা খুব সমস্যা দেখো, একটা সুবিধা দেখো। এর সাথে কানেকশন আছে কার কার দেখো, এর সাথে সবার কানেকশন আছে, তাই না? একটার সাথে হ্যাঁ। বুঝছে? এই জি, নেটওয়ার্কে অবস্থিত প্রত্যেকটা কম্পিউটারের সংযোগ রয়েছে, ঠিক আছে? তাহলে যদি এখানে একটা লাইনে প্রবলেম হয়, তাহলে সে কি করছে দেখো। ধরো এখানে এই লাইনটা বিকল হয়ে গেল, এই লাইনটা বিকল হয়ে গেল, তাহলে এই লাইনের মাধ্যমে এখানে আসলো, এখান থেকে আবার এখানে চলে গেল, তাই না? এই লাইনের মাধ্যমে এখানে আসলো, এখান থেকে আবার এখানে চলে গেল। এখন এটা নষ্ট হওয়ার কারণে কোনো ধরনের নেটওয়ার্কের কিন্তু এখানে সমস্যা সৃষ্টি, বিঘ্ন ঘটছে না। নেক্সট পয়েন্ট বলো।
এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে। এই যে যে একটাতে সমস্যা হলে যেহেতু সমস্যা বড় ধরনের হয় না, তারপর নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। কারণ কি এখানে নেটওয়ার্কটা সচল রেখে সমাধান করা যায়। এটা সমস্যা হয়েছে, তাহলে এইটা যদি রিপেয়ার করে ফেলা হয় তাহলে দেখা যাচ্ছে যে আবার এটা চালু হয়ে গেল এবং এই কম্পিউটারের সাথে এই কম্পিউটারে সরাসরি আবার সংযোগ সম্ভব হবে। নেক্সট অসুবিধা বলো। মেশ টপোলজি ব্যবহারের অসুবিধা: 1. এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। গুড। এখানে কিন্তু নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন বেশ জটিল। ইনস্টলেশন তো জানো তাই না, সফটওয়্যার ইনস্টলেশন, তো এটা একটু বিশেষ সফটওয়্যারের মাধ্যমে করতে হয় এবং যারা এই ব্যাপারে স্কিল তারা এই নেটওয়ার্কটা স্থাপন করতে পারে। আর একটা সর্বশেষ পয়েন্ট বলো। 2. নেটওয়ার্কে অতিরিক্ত লিংক স্থাপন করতে হয়, বিধায় এতে খরচ বেড়ে যায়। থ্যাংক ইউ। এবার আসতো ক্লাউড কম্পিউটিং। এটা সম্পর্কে আরেকজন পড়ো নতুন, ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কে পড়বা বলো। এই যে তোমাদের মধ্যে এই যে অনিন্দিতা অনি আসো? জি স্যার, আসসালামু আলাইকুম, আমি আছি। বলো। ওয়ালাইকুম আসসালাম। ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট নির্ভর কম্পিউটিং হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এমন একটি কম্পিউটিং প্রযুক্তি যা ইন্টারনেট এবং কেন্দ্রীয় রিমোট সার্ভার ব্যবহারের মাধ্যমে ডেটা এবং অ্যাপ্লিকেশন সমূহ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম। এতে ওয়েবে সকল ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। এক্ষেত্রে প্রতিটি ব্যবহারকারীকে ক্লায়েন্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে। এটা কিন্তু ক্লাউড কম্পিউটিং এই ধারণাটা কিন্তু খুব একটা লেটেস্ট ধারণা হলো, অনেক আগ থেকে এটা শুরু হয়েছে। এটা মেঘ আর কি, তাই না, মেঘের মতো। অর্থাৎ যে এলাকায় বেশি সার্ভারের লোড পড়বে সেই এলাকায় কিন্তু এই ক্লাউড অর্থাৎ এখানে স্যাটেলাইটের মাধ্যমে এই নেটওয়ার্ক যে ব্যাকবোন সেটা কিন্তু সেখানে স্থাপন করে ওই এলাকায় নিয়োজিত সকল ডিভাইসের মধ্যে দ্রুত ডেটা আদান প্রদান এবং নেটওয়ার্কিং এর ব্যবস্থা করা হয়। এই জন্য এটাকে বলে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর স্যার বলো। স্যার এটাতে কি নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ পাওয়া যায় যেটা মানে ভাড়া নিয়ে মানে মানে ডেটা ওখানে রাখা যায়, এটা কি ওই সিস্টেমটা? শুধু ওই সিস্টেমই না, এটা তো ভাড়া তো তুমি ক্লাউড ছাড়াও রাখতে পারো, তাই না? ক্লাউড ছাড়াও তুমি ধরো বড় বড় প্রতিষ্ঠা গুগল ড্রাইভ আছে স্যার, গুগল ড্রাইভ আছে, তারপর মাই ড্রাইভ আছে, হ্যাঁ, স্যামসাং ড্রাইভ আছে, তারপর তোমার হলো মাইক্রোসফট ড্রাইভ আছে। এগুলোতে কিন্তু বিভিন্ন কম্পিউটার ব্যবহারকারীরা সার্ভার ভাড়া নিতে পারে। ফেসবুকও কিন্তু ভাড়া দেয়। তো তাদের এই শক্তিশালী সার্ভারে ভাড়া নেওয়ার ক্ষেত্রে পার্থক্য হলো যে ওইগুলো সব তোমার ল্যান্ডে স্থাপিত, আর ক্লাউড কম্পিউটিংটা কিন্তু এটা মুভমেন্টের উপরে থাকে। হ্যাঁ, যখন যেখানে বেশি ব্যবহারকারী সে এলাকায় কিন্তু এটা মুভ করবে এবং সেখানে সে সহায়তা দিবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং এর পরের পয়েন্টটা পড়ো। এটা আসলো কিভাবে? আমি পড়বো স্যার। হ্যাঁ, তুমি শেষ করো এটা। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং অর্থাৎ এনআইএসটি এর পূর্ণ রূপ কিন্তু পরীক্ষা পড়ে। হ্যাঁ, জি স্যার, এটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং। হ্যাঁ বলো। এনআইএসটি অনুসারে ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞা হলো, ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে তিনটি বৈশিষ্ট্য থাকবে। 1. রিসোর্স স্কেলেবিলিটি, ক্রেতা যত চাইবে সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে। 2. অন ডিমান্ড সেবা, ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে, ক্রেতা তার ইচ্ছে মতো যখন খুশি তার চাহিদা বাড়াতে কমাতে পারবে।
3, পে অ্যাজ ইউ গো। ক্রেতাকে আগে যে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না, ক্রেতা যা ব্যবহার করবে তার জন্যই কেবল পয়সা দেবে। হুম। আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু তাকে জায়গা কিনতে হয়, সে হয়তো 10 টেরাবাইট কিনলো, হ্যাঁ 10 টেরাবাইট কিনে নিয়েছে, এটার ভাড়া তাকে দিতে হবে। ক্লাউড কম্পিউটিং সুবিধা হলো যে আমি ব্যবহার করব যতটুকু, আমার যদি ব্যবহার হয় 2 টেরাবি 2 টিবি, তাহলে আমি 2 টিবির ভাড়া দেবো। যদি আমার ব্যবহার 12 টিবি হয় তাহলে 12 টিবির ভাড়া দেবো। হ্যাঁ, এভাবে কিন্তু পে অ্যাজ ইউ গো, মানে যতটুকু তুমি পে অ্যাজ ইউ কনজিউম, তুমি যতটুকু ভোগ করবা ততটুকু তুমি পে করবা। ক্লাউড কম্পিউটিং এর আবার এটা এক বাক্যে বলা যায়, এই ডেফিনেশনটা অন্য একজন পড়ো। আর কে আছো পড়ো। আচ্ছা শোনো, আমাদের কিন্তু সময় আছে 5 মিনিট 39 সেকেন্ড। আমি কিন্তু আজকে লিভ করব না, কারণ লিভ করে ওই যে হোস্টিং দিয়ে ওই সিস্টেমে আমি ব্যাক করার পরেও কিন্তু 40 মিনিটই আমাকে রাখবে। এই জন্য আজকে আমি তোমাদের বলে দিচ্ছি আগেই যে যখনই আমার সময় শেষ হয়ে যাবে, 5 মিনিট 23 সেকেন্ড আছে, আর এই 5 মিনিট 23 সেকেন্ডে 40 মিনিট কভার হয়ে যাবে। 40 মিনিট কভার হওয়ার সাথে সাথে কিন্তু অফ হয়ে যাবে। তখন আমি কিন্তু এটাতে আবার আমি জুম আবার তোমাদেরকে ইনভাইট করব, তোমরা আবার কিন্তু আসলে আমি অ্যাডমিট দিয়ে দেবো দ্রুত। আচ্ছা, এটা আমরা ক্লাউড কম্পিউটিং এর ডেফিনেশনে বলছি এক বাক্যে যে কম্পিউটারের ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং। এটা কিন্তু এক বাক্যে, তাহলে ডেটা স্টোরেজ, তারপর হলো ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেম হলো ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে, এই যে ক্লাউড সার্ভার, ডেটাবেস, মোবাইল, পিসি, তাই না, এই ক্লাউড কম্পিউটিং এর এই কনফিগারেশন একটু মনে রাখবা। এরপরেও কি আছে, এটা আসলো কবে, দেখো 1960 সালে জন ম্যাকক্যার্থি ক্লাউড কম্পিউটিং সম্পর্কে মতামত দেন যে কম্পিউটেশন একদিন সংগঠিত হবে পাবলিক ইউটিলিটি হিসেবে। হ্যাঁ, অর্থাৎ জনগণ তার ব্যবহার অনুযায়ী সে কম্পিউটার বা এই ডাটা কম্পিউটেশন এই কাজ করবে, নেটওয়ার্ক অথবা অন্য কোনো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এরপর বলছে তবে প্রকৃতপক্ষে ধারণা ভিত্তি লাভ করেছে 1990 সালের দিকে। মানে 60 সালের দিকে তিনি একটা অ্যাজাম্পশন করেছিলেন, 90 সালে সেটা বাস্তবায়িত হলো। 2005 সাল থেকে Amazon.com ইলাস্টিক কম্পিউট ক্লাউড বা EC2 শুরু করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ক্লাউড কম্পিউটিংকে। তাহলে যে তাদের যে কোডটা সেটা হলো কি EC2, এটা খেয়াল রাখো। IBM, মাইক্রোসফট, গুগল থেকে শুরু করে প্রচুর কোম্পানি এখন ক্লাউড কম্পিউটিং ব্যবসার সাথে জড়িত। তোমরা এই যে অনেকেই বললে যে গুগল তো আমরা জানি সচরাচর, মাইক্রোসফট এটাও করে, IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস IBM জি স্যার থেকে অনেকগুলো কোম্পানি কিন্তু ক্লাউড কম্পিউটিং কম্পিউটার ভাড়াতে থাকে। এই ক্লাউডের মডেল, ক্লাউড কি সেবা দিচ্ছে তার ভিত্তিতে 3টি এখানে মডেল আমরা পাই। এক নম্বর হলো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, IaaS, অবকাঠামোগত সেবা বলা হয় এটাকে। তাহলে অবকাঠামো ভাড়া দেওয়ার সার্ভিস এটা, তাহলে এটাকে আমরা বলি সংক্ষেপে ইয়াস, মনে রাখবো কিন্তু ইয়াস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। 2 নম্বর মডেল হলো এটাকে বললে পাস, অর্থাৎ প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। তাহলে একটা হলো স্যার আগেরটা একটু দেখেন তো, ইয়াস এই যে এটা ইয়াস, পরেরটা হলো পাঁচটা হলো প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। কেমন? তাহলে আমরা এটা প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা। এখানে সরাসরি ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় প্ল্যাটফর্ম যার উপরে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন ইউজারেরা। তিন নম্বর হলো সাস, অর্থাৎ সফটওয়্যার এজ এ সার্ভিস। সফটওয়্যার এজ এ সার্ভিসটা হলো সাস, অর্থাৎ এই ক্ষেত্রে সফটওয়্যার যখন ইউজাররা তাদের ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেড সফটওয়্যার ব্যবহার করতে পারে। হ্যাঁ, অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এর যে সফটওয়্যারগুলো আছে, আমরা তো বাংলাদেশে
সবাই তো রেডিমেড সফটওয়্যার ব্যবহার করছে, তাই না? এই যে আমরা জুম ক্লাউড, এটা তো রেডিমেড ব্যবহার করছে। এটা কিন্তু তোমাদের প্রিমিয়াম প্রোডাক্ট আছে কিন্তু, হ্যাঁ, প্রিমিয়াম প্রোডাক্ট থাকলে কিন্তু আমাদের 40 মিনিটে ক্লাস বন্ধ করে দিত না। হ্যাঁ, আমাদের ক্লাস বন্ধ করে দিচ্ছে কারণ আমাদের প্রিমিয়াম নেওয়া নাই। তাই প্রিমিয়াম ভার্সন হলে কিন্তু আমাদের 40 মিনিটে ক্লাস বন্ধ হতো না। কিন্তু আমরা এখন যেহেতু ফ্রি চালাচ্ছি, এই জন্য ওরা যেভাবে বন্ধ করে দিচ্ছে সেইভাবে আমরা আবার কাজ করছি। স্যার প্রিমিয়াম ভার্সনটা তো পাওয়া যাবে স্যার, ফ্রিতে ডাউনলোড করা যাবে? ফ্রিতে করা যাবে না, ওটা ফ্রি থাকবে কিছুদিনের জন্য। হ্যাঁ, ওটা ফ্রি থাকবে কিছুদিনের জন্য। স্যার প্লে স্টোরে যেগুলো ওই যে ডলার বা টাকা দিয়ে কিনতে হয়, ওগুলা তো স্যার ওই বিভিন্ন ওয়েবসাইট থেকে মানে ওইভাবেই পাওয়া যায়, যে মানে এগুলা প্রো ভার্সন বা প্রিমিয়াম ভার্সনগুলো পাওয়া যায়। এটা আমরা পারবো না, আমি পারবো। ওগুলো ক্র্যাক ভার্সনের প্রবলেম। এটাতে প্রবলেম মানে কি, এটা আলাদা, এটা তো আমি একটু বলি শুনুন। আমরা যেহেতু জুম এখানে একবার ইনস্টল করেছি, হ্যাঁ, তাহলে এই ডিভাইসটা আমি যদি এখন ক্র্যাক ভার্সন নিয়ে আবার জুম চালাতে যাই, তাহলে কিন্তু অটোমেটিক ওটা ধরে নিবে, হ্যাঁ, দিয়ে ওইটা আর ক্র্যাক ভার্সন চালু করতে দিবে না। আচ্ছা, আমরা যে কোনো মুহূর্তে আমরা বন্ধ হয়ে যেতে পারি, বন্ধ হয়ে গেলে আবার দ্রুত আমরা ব্যাক করব। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, অপারেটিং খরচ কম যতটুকু বলা যায় দেখি, প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা এখানে আছে। সীমাহীন মানে অসীম এখানে স্টোরেজ সুবিধা। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট এবং রক্ষণাবেক্ষণ, এটা একটা বড় সুবিধা। সফটওয়্যার এখানে কিন্তু আপডেট হয়, রক্ষণাবেক্ষণ তো হয়। তোমাদের আবার দ্বিতীয়বারের মতো স্বাগত। আমরা ক্লাউড কম্পিউটিং এর আজকে তো তোমাদের দিয়ে ক্লাস নেওয়ালাম, তাই না? তোমরা এভাবে প্রতিদিন তোমাদের দিয়ে ক্লাস নেবো, তাহলে সুবিধা হবে আরো। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিন? জি স্যার। স্যার একটু করলে কি করতে হবে? রিভিউ তো করতে না, এটা তো পুরো একটা ইন্ডেক্স চলে আসছে। এখন দেখতে পাচ্ছ? হ্যালো, এখন ঠিক আছে স্যার। আচ্ছা, প্রায় সীমাহীন স্টোরেজ সুবিধা রয়েছে, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট এবং রক্ষণাবেক্ষণ করা যায়। তারপর সহজে তথ্য প্রবাসাধিকার রয়েছে এখানে। সফটওয়্যার খরচ কম, কারণ এখানে সফটওয়্যারটা যেহেতু ক্লাউড নিজেই সাপ্লাই দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বাড়তি একটা সুবিধা, যে এখান থেকে নতুন করে কোনো সফটওয়্যার আমাদের ক্রয় করা লাগে না। আর সহজ প্রাপ্যতা, এটা খুবই ইজিলি এটা আমরা নাগালের মধ্যে পেতে পারি। আর নিরাপত্তা, যেটা সিকিউরিটি, ডাটার সিকিউরিটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। গোটা পৃথিবীতে কিন্তু এখন কম্পিউটারের ডাটা বা কম্পিউটার যে স্টোরেজ, এগুলো কিন্তু খুব ঝুঁকির মধ্যে রয়েছে। এগুলো কিন্তু আমরা জানতাম না, এবং আমরা এখন আমাদের জন্য একটা ঝুঁকি রয়েছে, কারণ এই যে স্টোরেজ গুলো কাদের হাতে? এগুলো কিন্তু অন্য মানুষের হাতে, তাই না? আমাদের দেশের যে ব্যাংকিং, প্রতিরক্ষা থেকে শুরু করে সবকিছু কিন্তু গুগল, সবকিছু মাইক্রোসফট, সবকিছু তোমার অ্যামাজন, এদের হাতে রয়েছে। এখন তারা যদি কোনো ধরনের যেটাকে বলা হয় যে কন্ট্রোভার্সিয়াল কোনো ডিসিশন নেয় বা আমাদের ক্ষতি করতে তারা ইচ্ছা পোষণ করে, অবশ্যই পারবে। কিন্তু কারণ তোমরা জানো যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নির্বাচনের সময় যে ইমেল আদান প্রদান হয়েছিল, সেটা জুলিয়ান অ্যাসাঞ্জ, তাই না? জুলিয়ান অ্যাসাঞ্জ, সে কিন্তু এটা ফাঁস করে দেয়, এবং ফাঁস করে দেওয়ার কারণে কিন্তু তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্র, তার গ্রেপ্তারি পরোয়ানা। এবং সে কিন্তু ইউক্রেনে যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসের মধ্যে কিন্তু সে অবস্থান করে, কেমন? সেখান থেকে সে বের হতে পারে না, এবং অনেক ধরনের
ইয়ে রয়েছে, এই যে পানামা পেপার, তোরা নাম শুনেছ না পানামা পেপারের? পানামা পেপারেও কিন্তু এই ধরনের অনেক স্যার। গোপন তথ্য, গোপন নথিপত্র সব কিন্তু গোটা ওয়ার্ল্ডে কিন্তু এগুলো ছড়িয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু খুব ঝুঁকির মধ্যে একটি বিষয়, নিরাপত্তাহীনতা। ছোট এবং প্রাথমিক উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ স্বরূপ, আর বিজ্ঞান এবং প্রকৌশলী গবেষকদের জন্য এটাতে বিশেষ সুবিধা রয়েছে, এই ক্লাউড কম্পিউটিং। তাহলে এগুলো আমাদের সুবিধা চলে গেল। এর অসুবিধাগুলো কি দেখো, সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে থাকে না, বিধায় তথ্যের নিরাপত্তা তুলনামূলকভাবে কম। ওই যে বললাম একটু আগে, নিজেদের নিয়ন্ত্রণে না থাকা মানেই কিন্তু সমস্যা। নির্ধারিত সময় অন্তর নির্ধারিত ফি দিতে হয়। প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ কম বা থাকে, একেবারে থাকে না। তোমরা জানো যে পৃথিবীতে সবকিছু কিন্তু শুরু হয় ফ্রি দিয়ে, তারপর কিন্তু সেগুলো একসময় কিন্তু পেতে, মানে পে মোডে চলে যায়। যখন ডিশের লাইন প্রথম চালু হয় তখন কিন্তু সবগুলো ডিশের লাইন কিন্তু ফ্রি ছিল। হ্যাঁ, আমরা কিন্তু সব দেখেছি ফ্রি চ্যানেল, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা চ্যানেলের জন্যই কিন্তু একটা প্রিমিয়াম দিতে হয়। আর সাধারণত কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজন হয় এটা ব্যবহার করতে হলে, এলো অসুবিধা গেল। তাহলে আমরা এখান থেকে একটা ছোট্ট একটা মূল্যায়ন আমরা যদি তোমাদের প্রশ্ন আকারে রাখি, কম্পিউটারের আন্তঃসংযুক্তি বা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে নেটওয়ার্কিং এর কোনো বিকল্প নেই। এটা তোমাদের জন্য একটা কোশ্চেন থাকতে পারে গ নম্বরের, গ সেকশনের। আর ছোটখাটো প্রশ্নের জন্য এই যে কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার সম্পর্কে লিখো, নেটওয়ার্কিং করার জন্য কি কি উপাদান প্রয়োজন হবে, কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকারের কি কি এর সংক্ষিপ্ত বর্ণনা দাও, ল্যান কি, প্রতিটি ল্যান সংগঠনের কি করে সুবিধা অসুবিধা লিখো, নেটওয়ার্ক টোপোলজি কি, বিভিন্ন প্রকার টোপোলজি সম্পর্কে বর্ণনা দাও, লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে ল্যান তৈরিতে ব্যবহৃত ডিভাইস এবং টোপোলজি বিশ্লেষণ করো, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান এর মধ্যে পার্থক্য দেখাও, আর ক্লাউড কম্পিউটিং বলতে কি বোঝো, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা সমূহ আলোচনা করো। তাহলে আমরা আজকে এই আলোচনাটা আমাদের যেটা প্রথম অধ্যায় পঞ্চম অংশ এটা শেষ করলাম। আমরা এখন নতুন আরেকটি আলোচনায় যাব, সেটা হলো সফটওয়্যার। সেটা আমি খুব দ্রুত শেষ করে দেব, কারণ আমাদের কিন্তু ক্লাস অনেক, সিলেবাসটা অনেক বড়, এই জন্য আমি এটা দ্রুত শেষ করে দিতে যাচ্ছি। সরি, স্ক্রিন থেকে তোরা বের হয়ে গেলাম, তারপরে আসলে আমরা সফটওয়্যার কিন্তু এই আমি না বললাম না গতকাল আমার কম্পিউটারের একটু সমস্যার কারণে আমি কিন্তু এটা বাংলা ভার্সনে করতে পারিনি। হ্যাঁ, বাংলা ভার্সনটা একটু সমস্যা হয়ে গেছে। তাহলে আমরা এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে আজকে একটু আলোচনা করব। হার্ডওয়্যার কি কম্পিউটারে বলো তো একজন? এখানে দেখা যাচ্ছে এগুলো কি, তো কম্পিউটার যন্ত্রাংশ ধরা ছোঁয়া যায়, ধরা ছোঁয়া যায়, তাই না? কম্পিউটার যখন চালু করা থাকে মানে সেট করা থাকে তখন কি হার্ডওয়্যার ধরা যায়, হার্ড ডিস্ক ধরা যায়? স্যার হার্ড ডিস্ক তো একটু ভিতরেই থাকে, ওটা তো ধরা যাবে না, খুললে তারপরে পাওয়া যাবে। হ্যাঁ, ধরা যায় ছোঁয়া যায় এটা না বলে যেগুলোর আকৃতি আছে তাই না সেটা বলতে হবে। সেট করা থাকলে যেগুলো আকৃতি আছে দেখা যায় বা আমরা ওই তো সহজে সংযোগ দিতে পারি। হ্যাঁ, যেগুলো বিমূর্ত সেগুলো জিনিসগুলো হলো হার্ডওয়্যার, কেমন? আর মূর্ত ধরা যায় তাই না? হ্যাঁ, ধরা তো বললামই তো, ধরা তো ভিতরে যদি একটা তোমার র্যামের যে চিপ থাকে তাই না, ওইটা কি ধরা যায়? ওটা তো ভিতরেই থাকে, কিন্তু ওটা তো আমরা বলছি হার্ডওয়্যার কারণ ওটার একটা আকৃতি রয়েছে তাই না, ওজন রয়েছে, আকৃতি রয়েছে। এরপর আসি আমরা কম্পিউটার, তাহলে এগুলো সব হলো হার্ডওয়্যার। এই যে আমাদের কিবোর্ড থেকে শুরু করে এভরিথিং, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এগুলো সব তোমরা বাংলা এবং ইংরেজি, কিন্তু ইংরেজিটাই তোমাদের কাছে মনে হয় ভালো একটা মানে পরিচিতি আছে। তারপর মেমোরি বা ডিস্ক ড্রাইভস, সিডি ড্রাইভস, টেপ ড্রাইভস, ইউএসবি, ফ্ল্যাশ ড্রাইভস। হ্যাঁ, ফ্ল্যাশ ড্রাইভটা আগে এখানে ইউজ হতো একটা, এখন কিন্তু আর আমরা ওটা ব্যবহার করি। ফ্ল্যাশ ড্রাইভ এখনো আছে, কিন্তু যেটা ফ্লপি ডিস্কটা এখন আর ইউজ হয় না। ইনপুট ডিভাইস, তাই না? তাহলে হার্ডওয়্যারের মধ্যে ইনপুট ডিভাইস কি কি? একটা হলো তোমার, একটা হলো আউটপুট ডিভাইস আর ইনপুট ডিভাইস। মাউস, হ্যাঁ, মাউস একটা ইনপুট, কিবোর্ড একটা ইনপুট, স্ক্যানার একটা ইনপুট, তাই না? ক্যামেরা একটা ইনপুট, এগুলো সবই কিন্তু আমাদের ইনপুট।
মানে ইনপুট ডিভাইস, আর আমরা আউটপুট প্রসেসিং ইউনিটটা হলো প্রসেসিং হার্ডওয়্যার কোন ইউনিট কোনটা, সিপিইউ যেটা এর ভিতরে যেগুলো আছে। সিপিইউ। আর আউটপুট ডিভাইস কোনটা, এই যে তোমার মনিটর, তারপর প্রিন্টার, তারপর মনিটর, প্রিন্টার, আর কি স্যার? সাউন্ড সিস্টেম যেটা সাউন্ড বক্স, তাই না? সাউন্ড, মাইক যেটা মাইক। জি স্যার। আচ্ছা, এই যে আমরা এখান থেকে একটু দেখি, তাহলে মেমোরি, এটা ইনপুট ডিভাইস, সিপিইউ, আউটপুট ডিভাইস। তাহলে সিপিইউ থেকে কিন্তু সব জায়গায় যাচ্ছে। সিপিইউটা হলো আমাদের এখানে হাবের মতো আর কি, হোস্টের মতো। জি স্যার। সে আমাদের এখান থেকে ডাটা ইনপুট নিচ্ছে। ডাটা ইনপুট নেওয়ার পরে সে কি করছে, মেমোরি আছে, মেমোরিতে সে ডাটাগুলো কি করছে, মেমোরির সাহায্যে করে ডাটাগুলো কিন্তু সে প্রসেসিং করছে, করে সেখান থেকে আউটপুট ডিভাইসে দিয়ে দিচ্ছে। সফটওয়্যার, কয় ধরনের সফটওয়্যার আছে? দুই ধরনের, একটা হলো সিস্টেম সফটওয়্যার, আর একটা হলো সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, তাহলে বলো তো অফিস 10, উইন্ডোজ 10 এটা কি ধরনের সফটওয়্যার? স্যার এগুলো তো স্যার অফিস 10 সিস্টেম সফটওয়্যার, সিস্টেম। আমি বলেছি উইন্ডোজ 10, অফিস বলিনি তো। অ্যাপ্লিকেশন স্যার এটা সিস্টেম সফটওয়্যার স্যার। উইন্ডোজ 10। হ্যাঁ স্যার, উইন্ডোজ 10 সিস্টেম সফটওয়্যার। আর যদি বলা হয় যে অফিস 16, এগুলো তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন স্যার। আচ্ছা, স্যার উইন্ডোজ না দিলে তো স্যার আপনার কম্পিউটার অনই হবে না, বা কম্পিউটারের কোনো কার্যক্রম হবেই না, তাহলে তো আচ্ছা। এগুলো তো স্যার সিস্টেম সফটওয়্যারের মধ্যেই পড়ে। না না, আচ্ছা ক্রোমটা কি? স্যার এটা তো অ্যাপ্লিকেশন, হ্যাঁ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম বললো কে? সিস্টেম না তো স্যার, এটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলো। অর্থাৎ যে সফটওয়্যার দ্বারা আমরা কম্পিউটারের বিভিন্ন কাজ করি, অ্যাপ্লাই করি, তাই না? কম্পিউটারকে আমাদের জি স্যার। কমান্ড অ্যাপ্লাই করি, সেগুলোকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজি টু ইউজ প্রোগ্রামস ডিজাইন টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। তাহলে এটা হলো আমাদের সুনির্দিষ্ট কাজ করার জন্য, আমাদের প্রোগ্রাম ডিজাইন করার জন্য এটা কাজে লাগে। সিস্টেম সফটওয়্যারটা কি? এটা এক্সিকিউশন ডেভেলপমেন্ট অফ আদার প্রোগ্রামস। তাহলে এটা আমাদের যেমন উইন্ডোজ 10, এই উইন্ডোজ 10 এর মধ্যে কিন্তু আমাদের একাধিক প্রোগ্রামস রয়েছে, তাই না? তাহলে এখানে আমরা ওয়ার্ড পাচ্ছি, এখানে এক্সেল পাচ্ছি, এখানে পাওয়ার পয়েন্ট পাচ্ছি, এখানে আমরা ফ্ল্যাশ পাচ্ছি, এখানে আমরা বিভিন্ন ধরনের গেমস পাচ্ছি, তারপর বিভিন্ন ধরনের আমরা হিসাব নিকাশের সফটওয়্যার পাচ্ছি, তাই না? এসপিএসএস, তারপরে ওরাকল, জাভা, এই সবগুলো কিন্তু আমাদের সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রোগ্রাম ডিজাইন বা এক্সিকিউশন করে থাকি। তাহলে এখানে টু মেজর টাইপস হলো এই সিস্টেম সফটওয়্যারে, একটা হলো অপারেটিং সিস্টেমস আর একটা হলো ট্রান্সলেশন সিস্টেমস। হ্যাঁ, এই মানে সিস্টেম সফটওয়্যার কাজ করে দুইটা প্রক্রিয়া, একটা হলো অপারেটিং প্রক্রিয়া আর একটা হলো ট্রান্সলেশন প্রক্রিয়া। তাহলে ট্রান্সলেট করে কে? সি প্রোগ্রামের মাধ্যমে, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, কম্পাইলারস এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্যার। হ্যাঁ, তোমরা তো জানো কম্পাইলার, এটা তো জানো তোমরা, তাই না? জি স্যার। পাইথন, সি প্রোগ্রামিং তোমাদের ইয়েতে ছিল, অনেকে এটা করেনি। সি, সি প্লাস প্লাস, পাইথন। হ্যাঁ হ্যাঁ। ইন্টারে ছিল স্যার। তারপর ইউজার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম হার্ডওয়্যার সফটওয়্যার, তারপর ইউজার ইন্টারফেস। এই যে রিলেশনশিপটা দেখো, ইউজার আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আর ইউজার ইন্টারফেস দেখো, এখান থেকে আসছে অপারেটিং সিস্টেমে। তাহলে অপারেটিং সিস্টেম কিন্তু আমাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সেটা রান করাচ্ছে, আবার আমি যে অ্যাপ্লিকেশন ইউজ করছি সে কিন্তু আবার অপারেটিং সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু বিভিন্ন ডেটা বা আমাদের কমান্ড ফলো করে প্রসেস করে সে আবার কিন্তু আউটপুট দিচ্ছে। জি স্যার। আর বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সার্ভিস, যেটা বায়োস বলি আমরা, এটা কম্পিউটারের বুট আপের জন্য দরকার হয়। বায়োস এটাও কিন্তু আমাদের একটা সিস্টেম অপারেটিং সিস্টেমের একটা সিস্টেম সফটওয়্যারের একটা অংশ কিন্তু। হ্যাঁ, কম্পিউটার হার্ডওয়্যার যেটা আমরা সচল করি, যেটা আমরা বলি বুট, তাই না? বুট আপ করা, বুট ফেলিওর হয়ে যায় অনেক সময় আমরা বলি। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আমাদের কি কি জিনিস আছে পপুলার দেখো, এটা হলো কমন অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড পারফেক্ট, পাওয়ার পয়েন্ট,
নোটস্কেপ, নেটস্কেপ, ইন্টারনেট এক্সপ্লোরার, ফটোশপ, ফটো পেইন্ট, কুইক টাইম, ড্রিম ওয়েভার, এটা সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করার। তাহলে এগুলো সবই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটা উদাহরণ। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কাজ করে কিন্তু সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে, এটা মনে রাখতে হবে। অপারেটিং সিস্টেমটা কি কি আমাদের কন্ট্রোল করে দেখো, এখানে উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, এমএস ডস, তাই না, এগুলো সব কিন্তু অপারেটিং সিস্টেমের সফটওয়্যার। তাহলে এখানে অপারেটিং সিস্টেম প্রোভাইড কি করে দেখো, সিকিউরিটি, প্রিভেন্ট আনঅথরাইজড ইউজার্স ফর অ্যাক্সেসিং দ্য সিস্টেম, অর্থাৎ ডাটাতে আমরা যখন বিভিন্ন অনলাইনে ঢুকি, হ্যাকিং এর ব্যাপারটা স্যার। ওয়েবসাইটে ঢুকতে গেলে কিন্তু আমাদের সতর্ক করে না, আমাদের সতর্ক করে দেয়, ফায়ারওয়াল আমাদেরকে সতর্ক করে দেয় যে এই সাইডে ঢোকা আমাদের জন্য নিরাপদ না। তারপরেও কি তুমি ঢুকতে চাও, অ্যাডভান্স করতে চাও, আমরা বলি যে হ্যাঁ, তখন কিন্তু ঝুঁকি নিয়ে আমরা সেখানে ঢুকি। কমান্ডস টু ম্যানিপুলেট দ্য ফাইল সিস্টেম, ফাইল সিস্টেমকে ইচ্ছা মতো সে আমাদের কাছে রিটার্ন দেয়। তারপর এখানে এই ইনপুট এবং আউটপুট, এটা ডিভাইসের ক্ষেত্রে কিন্তু ভেরিয়েশন হয়। আর আমাদের উইন্ডোটা ম্যানেজ করার জন্য কিন্তু অপারেটিং সিস্টেম দরকার, উইন্ডো ম্যানেজ করার জন্য, মেইনটেইন করার জন্য। আচ্ছা, আমরা তাহলে আর এই প্রোগ্রামিংটা আমাদের দরকার নাই, ঠিক আছে? তাহলে আমাদের আজকের আলোচনায় আমরা এখানে